আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে জুলাই মাসের 18 তারিখ 2020 সাল। তোমাদের ডিগ্রি বিবিএস প্রথম বর্ষের ছাত্রীদের জন্য আমি বাজারজাতকরণ নীতিমালা বই হতে দ্বিতীয় অধ্যায় বা বাজারজাতকরণ পরিবেশ যে অধ্যায়ে আছে, তোমাদের বিভিন্ন লেখকের যে বইগুলি এক একজনের অধ্যায়ের হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, সে কারণেই আমি চ্যাপ্টারের নামটাও লিখে দিই বাজারজাতকরণ পরিবেশ। আমি আজকে বাজারজাতকরণ পরিবেশের আলোচনা করার পূর্বে সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনার যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে সামষ্টিক পরিবেশের শক্তি কি বা সংজ্ঞা, আর দ্বিতীয় আলোচনা হচ্ছে এই সামষ্টিক পরিবেশের শক্তি ও উপাদানগুলো সম্পর্কে আলোচনা। তো শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। প্রথমেই গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যষ্টিক পরিবেশের শক্তি বা উপাদান সম্পর্কে, যেখানে আমি বলেছিলাম ব্যষ্টিক পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণযোগ্য। অনেক সময় বিজ্ঞাপন এবং অন্যান্য কার্যক্রম এবং জনসংখ্যা বিজ্ঞাপন একটি বাজারজাতকরণের কাজ, তা আমরা ইচ্ছা করে পরিবর্তন করতে পারি। বা ওই যে ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো, জনগোষ্ঠী, সরবরাহকারী কোম্পানি ইত্যাদি বিভিন্ন যে উপাদানগুলি আছে, আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি। তো আজকে আমরা যে শক্তিগুলো, পরিবেশের যে শক্তিগুলো আমরা পরিবেশ সম্পর্কে, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশের সম্পর্কে আলোচনা করছি। বাজারজাতকরণের সাথে যারা জড়িত, সংশ্লিষ্ট, তাদেরকে নিয়েই বাজারজাতকরণ পরিবেশ। তো সামষ্টিক পরিবেশের সংজ্ঞায় বলতে গেলে একটু প্রথমেই বলে নেওয়া ভালো যে সামষ্টিক পরিবেশ আসলে নিয়ন্ত্রণের বাইরে। সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আছে, আমি উপাদান নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো যে উপাদানগুলি আছে এগুলো অনেকটাই বিপণনকারীর পক্ষে নিয়ন্ত্রণ করা বা তাকে তার ইচ্ছা মতো, কোম্পানির ইচ্ছা মতো চালিত করা অনেক সময় সম্ভব নাও হতে, পরিবর্তন করা এটা অনেক সময় নাও হতে পারে। অর্থাৎ বলতে গেলে বোঝায় যে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণ করা যায় না, এক কথা। এবং এই পরিবেশের উপাদানগুলি হচ্ছে জনসংখ্যা, অর্থনীতি, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক। আসলে এই কয়েকটা শক্তি বিপণনকারীর কার্যক্রমকে ভীষণভাবে প্রভাবিত করে। এক সংজ্ঞা দেওয়াই যেতে পারে। বিখ্যাত লেখক ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং এর যে সংজ্ঞা আমরা প্রায় রেফার করি। অর্থাৎ প্রথমটা পড়েছিলাম মাইক্রো এনভায়রনমেন্ট, এখন হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। অর্থাৎ সামষ্টিক পরিবেশের সংজ্ঞায় যে ফাদার অফ মার্কেটিং যাকে বলা হয় ফিলিপ কটলার, এবং তার সাথে এক ভদ্রলোক গ্যারি আর্মস্ট্রং, ওনারা দুজনে মিলে সংজ্ঞাটি দিয়েছেন। এটি বলছি যে ম্যাক্রো এনভায়রনমেন্ট ইজ দ্য লার্জার অ্যান্ড সোশ্যাল ফোর্সেস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ সামষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যেগুলি ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশ থাকে তার নিজের মধ্যে, নিজের গণ্ডির মধ্যে, আয়ত্তের মধ্যে, তাকে ভীষণভাবে প্রভাবিত করে সামষ্টিক পরিবেশের ওই উপাদানগুলো যেগুলি ভূমিকাতে আমি আলোচনা করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সংজ্ঞাটি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিবা। সংজ্ঞা সাধারণত আমি ইংরেজিতেই প্রেফার করি।
ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে, তোমরা অনেকেই বানান ভুল করো, অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং। এই নামটা মনে রাখা খুব সহজ, হাত শক্ত, অর্থাৎ আর্মস্ট্রং বললেই তোমার মনে থাকবে, তোমাদের মনে থাকবে। ওনার সংজ্ঞায় বলা হয়েছে ম্যাক্রো এনভায়রনমেন্ট is the larger social আসলে সোসাইটাল বা সোশ্যাল একই অর্থে বলা যায়। সোসাইটাল ফোর্সেস, কতগুলো শক্তি, সে কারণে এসটা যোগ হবে, ফোর্সেস দ্যাট এফেক্ট, এখানে ইফেক্ট দেওয়া যাবে না, কিন্তু এফেক্ট। বানানের ব্যাপারে তোমরা সাবধান থাকবে। ইফেক্ট দ্য মাইক্রো এনভায়রনমেন্ট, একটু আগে বললাম যে ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে, মাইক্রো এনভায়রনমেন্ট। তোমরা এই সংজ্ঞাটি দেখো। পড়ছি, তোমরা খেয়াল করো। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে macro environment is the larger societal forces that affect the micro environment. অর্থাৎ সামষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যেগুলো ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। তার মানে যে ব্যষ্টিক পরিবেশ সেটি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সামষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য। আজকের সংজ্ঞায় আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে 4টা পয়েন্ট আছে, সেটা তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে। এক, দুটো পরিবেশেই ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশেই কতগুলো পক্ষ বা শক্তি থাকে, অর্থাৎ এখানে আমি সামষ্টিক পরিবেশের শক্তিগুলো নিয়ে আলোচনা করছি। এক, সামষ্টিক পরিবেশের কতগুলো পক্ষ বা শক্তি থাকে বা উপাদান থাকে। দুই, সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে ঘিরে থাকে। সামষ্টিক পরিবেশটা যেহেতু বৃহৎ বিষয়, পুরো সমাজ ব্যবস্থার, পুরো দেশ, সারা পৃথিবী। ধরা যাক মধ্যপ্রাচ্যের তেলের সম্পদ, তেল খনি থেকে তেল শেষ হয়ে গেল, এটা একটা বৃহত্তর পরিবেশ, ঠিক না? একটা বিশাল একটা শক্তি, সাথে সাথে সারা বিশ্বে একটা সাংঘাতিক রকমের এফেক্ট পড়বে। অর্থাৎ বিকল্প জ্বালানি আমাদের বের করতে অনেক সময় লেগে যাবে, বা এখনই শুরু করতে হবে। সেটা শুরু হচ্ছে, যেটা বলা যায় সৌর বিদ্যুৎ। যেটা বলছিলাম 2 নম্বর পয়েন্টে, সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে ঘিরে থাকে, আবর্তিত। 3 হচ্ছে, এই সংজ্ঞার মধ্যে আমরা পাই, এই পরিবেশ অর্থাৎ সামষ্টিক পরিবেশ বাজারকরণ কর্মকাণ্ডে সরাসরি করে না, আসলে ইনডাইরেক্টলি প্রভাবিত করে, পরোক্ষভাবে প্রভাবিত করে। সরাসরি করে হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, যেটা বিপণনকারী খুব কাছেই থাকে। 4 নম্বর পয়েন্টে আমরা যেটা পেলাম, সামষ্টিক পরিবেশকে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, যেটা শুরু দিয়েই আমার প্রশ্নেতেই সেটা ছিল। অর্থাৎ 1 হচ্ছে সামষ্টিক পরিবেশ কতগুলি পক্ষ বা শক্তি, 2 হচ্ছে সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে ঘিরে থাকে। এই সামষ্টিক পরিবেশ বাজারকরণ কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। এবং 4 নম্বর পয়েন্ট আমরা খুঁজে পাই সংজ্ঞার আলোকে, সামষ্টিক পরিবেশকে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, আনকন্ট্রোলেবল। ঠিক আছে, একটা চিত্র আছে, সেই চিত্রটাও তোমরা প্রেজেন্ট করবা, সেটা নম্বরের উপর ডিপেন্ড করবে। আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি।
সহজ হয়, আমার এই ছোট বোর্ডে লেখা খুব সহজ হয়। তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা। চিত্রটি হচ্ছে এক একজন এক একভাবে, এগুলো রাউন্ড ফিগারে আঁকা হয়েছে, রাউন্ড শেপে। আমি রাউন্ড শেপে যাব না, ভার্টিক্যাল শেপে যাব। অর্থাৎ প্রথমেই যেটা আছে সামষ্টিক পরিবেশের যে প্রথম পয়েন্টটা, জনসংখ্যা বিষয়ক শক্তি। জনসংখ্যা বিষয়ক শক্তি অর্থনৈতিক, এইগুলি আমরা আলাদাভাবে ব্যাখ্যাও করতে পারি। অর্থাৎ অর্থনৈতিক বাজারজাতকরণ পরিবেশ, জনসংখ্যা বিষয়ক বাজারজাতকরণ পরিবেশ, এইভাবেও লিখতে পারি। আমরা শক্তি দিয়ে লিখছি। প্রাকৃতিক শক্তি, যেটা খনিজ সম্পদ বলা যেতে পারে, গ্যাস সম্পদ। তারপর হচ্ছে প্রযুক্তিগত, এটা নিয়ে বর্তমানে সারা পৃথিবীতে প্রযুক্তিগত শক্তি। রাজনৈতিক শক্তি, এক এক দেশের আইন এক এক রকম, সেটা আমাকে মানতে হবে, এটা একটা প্রভাব বিস্তারকারী উপাদান বা শক্তি। শক্তি বলতে আমরা এটা উপাদানকেই বুঝবো। আর শেষেরটা হচ্ছে সাংস্কৃতিক শক্তি। সাংস্কৃতিক শক্তি এই বক্স করে দিচ্ছি আমি আমার মতো করে। আসলে এইটা মোটামুটি সামষ্টিক পরিবেশের উপাদান। সামষ্টিক তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সামষ্টিক পরিবেশের উপাদানগুলো জনসংখ্যা বিষয়ক শক্তি, অর্থনৈতিক শক্তি, প্রাকৃতিক শক্তি, প্রযুক্তিগত শক্তি, রাজনৈতিক শক্তি ও সাংস্কৃতিক শক্তি। অর্থাৎ এগুলি পরিবেশ, আমরা এইভাবে বলতে পারি। জনসংখ্যা বিষয়ক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এক এক দেশের সংস্কৃতি এক এক রকম। আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সামষ্টিক পরিবেশের এই পক্ষ বা শক্তিগুলো একটু ডিটেলস, পরবর্তীতে প্রতিটা পয়েন্টে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখন সামষ্টিক পরিবেশের যে পরিবেশের পক্ষ বা চলকগুলো বা উপাদানগুলো বিপণনকারীকে খাপ খাওয়াতে বেশ কষ্ট পেতে হয়, অনেক সময় তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেই নিয়েই আমরা আলোচনা করব। প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক পরিবেশ। 1 নম্বর পয়েন্ট দেখো, জনসংখ্যা অর্থাৎ ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, যেটা ইংরেজিতে তোমরা ব্র্যাকেটে ইংরেজিতে লিখবা ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। জনসংখ্যা পরিবেশ হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারের সদস্যদের সংখ্যাতত্ত্বের একটা পরিসংখ্যান। আসলে এক এক দেশের জনসংখ্যা এক এক রকম, এটা আমাদের বাজারজাতকরণকারীকে অনেক সময় অপরচুনিটি, অর্থাৎ প্রতিটা মানুষকেই যেহেতু ক্রয় করতে হবে, ভোগ করতে হবে, অর্থাৎ অনেক সময় আমরা ধরেই নেই জনসংখ্যা বিপণনকারীকে তার বাজারজাতকরণ উদ্দেশ্য অর্থাৎ মুনাফা অর্জনকে অনেকখানি নিশ্চিত করে দেয়। যেমন ধরা যাক বাংলাদেশ ঘন বসতিপূর্ণ একটি দেশ, সেখানে বিপণনকারী যে ধরনের পণ্য উৎপাদন করুক না কেন, অনেক সময় ব্যতিক্রম ছাড়া সফলই হয়ে থাকে, বেশিরভাগ সময় সফল হয় তার উদ্দেশ্য অর্জনে। জনসংখ্যা পরিবেশের যে বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে
জনসংখ্যার বয়স, অর্থাৎ আমরা ধরে নিতে পারি গড় বয়স, ঘনত্ব, প্রতি বর্গমাইলে কত লোক বসবাস করে। সম্ভবত পৃথিবীর সবচেয়ে ঘনবসতি দেশের মধ্যে প্রথম হবে সিঙ্গাপুর, আর তার পরপরই হয়তো বাংলাদেশ থাকবে। আমরা যাই হোক, বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ একটি দেশ। তোমরা ইউটিউবে দেখে নিও আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা যে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি, প্রতি বর্গ মাইলে বা কিলোমিটারে কতজন লোক বাস করে। আচ্ছা, বয়স, জনসংখ্যার ঘনত্ব, লিঙ্গ অর্থাৎ এখানে ছেলে বা মেয়ের সংখ্যা, বর্ণ, এখানে বলা হয় যে রেস আর কি, অ্যাকচুয়ালি আমাদের বর্ণ বলতে আমরা মোটামুটি একই জাতিগোষ্ঠীরই সদস্য ইত্যাদি। তাহলে এখানে আমরা দেখতে পাই বিপণনকারী অনেক সময় আমাদের এই দেশে যে জিনিসটা বিবেচনা করে তার পণ্য বা পণ্যের টার্গেট মার্কেট ঠিক করে যে জিনিসকে দিয়ে, সেটা হচ্ছে এই জনসংখ্যা। সেটা এই আরও 5টা পয়েন্টও থাকবে, তার সাথে জনসংখ্যা বিষয়ক পরিবেশটাও তাকে বিবেচনায় আনতে হবে। অর্থাৎ জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তন, অর্থাৎ ইয়াংদের সংখ্যা কেমন, শিশুদের সংখ্যা কেমন। আমাদের দেশে সবচেয়ে ইয়াংদের বয়স অর্থাৎ 18 বছর থেকে 25 বছরের সংখ্যাটা পার্সেন্টেজে আমরা 60% বলতে পারি। আমাদের শিশুদের সংখ্যাও কম নয়, আমাদের যারা সিনিয়র সিটিজেন এদের সংখ্যাটা কম, যেটা জাপানে আবার বেশি। পারিবারিক পরিবর্তনশীলতা, এই জনসংখ্যা পরিবেশের আরেকটি বিষয়টা হচ্ছে, বিবেচ্য বিষয় হলো পারিবারিক পরিবর্তনশীলতা। আগে আমরা একান্নবর্তী পরিবারে বসবাস করতাম, এখন আমরা অনেকটা যেটাকে বলা হয় ইউনিক পরিবারে চলে আসছে। এটা আরও সুন্দর একটি নান্দনিক একটি শব্দ আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। খুব ছোট ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলি মনে পড়েছে, নিউক্লিয়াস ফ্যামিলি বলা হয়, বাবা মা এবং তার সাথে সন্তান, যেটা আমরা অনেক সময় অর্থনীতির ভাষায় স্বার্থপর সমাজ ব্যবস্থা বলে থাকি, যেটা এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, আলোচ্য বিষয়। আমেরিকা কিন্তু বলা হয় যে স্বার্থপর অর্থনীতির একটি দেশ, সেখানে প্রতিটা মানুষই যেন নিজের সত্তাকে প্রকাশ করতে চায়, অর্থাৎ কেউ যেন কারো অধীনে থাকবে না, সবাই স্বাধীন, সবাই তার মতো করে বাঁচতে চায়, সবার তার মতো করেই ঘরে থাকতে চায়, অনেকটা একেবারেই ইউনিক। সে যাই হোক, এটা পরে আলোচনা করব। ভৌগোলিক স্থানান্তর অর্থাৎ মানে শহর এবং গ্রামের যে যাতায়াত, সেটা আমাদের এই জনসংখ্যার মধ্যেই পড়বে। মোটামুটি আমাদের অনেক গ্রামের লোকজন ঢাকায় চলে আসছে। এরপরে হচ্ছে শিক্ষা, আমাদের শিক্ষার মানটা অত ভালো নয়, তবু আমাদের শিক্ষার মান গত 10 বছরে বা 20 বছরে বলবো অনেক পরিবর্তন হয়েছে। এবং পেশা, বৈচিত্র্যতা ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জনসংখ্যা বিষয়ক পরিবেশটা ভীষণভাবে জড়িত। এবং এটার এই যে উপাদানগুলি বললাম, যে উপাদানের ভিতরে যে বিষয়গুলি বললাম, বিবেচ্য বিষয় যেগুলো খুব ইফেক্ট করে জনসংখ্যা বিষয়ক পরিবেশকে, তার বাজারকে সবসময় বিবেচনা করতে হবে। তারপরেই যে পয়েন্ট আলোচনা করব, অর্থনৈতিক শক্তি বা অর্থনৈতিক পরিবেশের উপাদান, অর্থাৎ সামষ্টিক পরিবেশ, একটি বিশাল পরিবেশ। ওই কথাটা আর একটু বলা যেতে পারে যে এইটা জনসংখ্যার বিষয়টা তো একটা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক তেমনি অর্থনৈতিক বিষয়টাও একটা কোম্পানির পক্ষে বা বাজারজাতকারীর পক্ষে নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য। এবং এই অর্থনৈতিক অবস্থা একটি দেশের এক এক রকম, এক একটি দেশের ক্ষেত্রে এক এক রকম। যেমন ধরা যাক আমাদের দেশের যে মানুষের ক্রয় ক্ষমতা, আমি সব কিছুই আমার আলোচনার বিষয়ের মধ্যে থাকবে বাজারজাতকরণ এবং ভোগ এবং চাহিদা এবং পণ্যের উপরে। ধরা যাক আমাদের দেশের যে ক্রয় ক্ষমতা, আর কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের নাগরিকদের ক্রয় ক্ষমতা আর উন্নত পশ্চিমা দেশের ক্রয় ক্ষমতা কিন্তু এক নয়, বা ল্যাটিন আমেরিকাতে যে সমস্ত গরিব দেশগুলো আছে তাদের সাথে আমার মিলে, আমাদের দেশের জনসংখ্যা জনগণের যে ক্রয় ক্ষমতা সেগুলি মিলে, কিন্তু মধ্যপ্রাচ্যের যে ক্রেতা তারা বেশ বড় ধরনের ক্রয় ক্ষমতার শক্তি রাখে। তো যাই হোক, অর্থনৈতিক পরিবেশে ভোক্তার ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধাঁচকে ভীষণভাবে প্রভাবিত করে। বিশেষ করে এই যে এই সময়টা, কোভিড-19 সময়টা, গত বলা যায় মার্চ থেকে শুরু করে সেই জুলাই, স্টিল নাও জেনারেল পিপল আর সাফারিং সো মাচ, এটা আমরা লক্ষ্য করছি আর কি। বিশেষ করে স্পেশালি যে
যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, তাদের ক্রয় ক্ষমতা একেবারেই কমে গিয়েছে। সে কারণে বর্তমান সরকার তারা বাধ্য হচ্ছেন এই পরিবার, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতি মাসে 2500 টাকা করে সহায়তা দেওয়ার জন্য। আমরা সাধুবাদ জানাই সরকারকে। এরকম প্রোগ্রাম আগে থেকেই সেট করা থাকা ভালো, যে ভবিষ্যতে যদি এই ধরনের দুর্যোগ আসে, সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলেই 2-3 বছর বা 5 বছর আগেই যেন আমরা এই ধরনের প্রোগ্রাম করে রাখতে পারি, যাতে করে ওই মুহূর্তে আমাদের সেই, যেমন ধরা যাক স্বাস্থ্য ব্যবস্থার অবনতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা নেমে যাওয়া, এই ব্যাপারগুলোকে আমরা সামাল দিতে পারতাম যদি আমরা অনেক আগেই আমাদের যে নীতি নির্ধারকরা আছেন, যারা সচিবালয়ে কাজ করেন, তারা আমরা মনেই করি যে সারা বাংলাদেশের সেরা ব্যক্তি, তারা যেন এই বিষয়গুলো ভাবেন এবং তাদের কথাগুলো আমরা মানতে বাধ্য, ঠিক নয় কি? তাহলে এরকম একটি নিয়ন্ত্রণহীনতা কেন? যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। তার মানে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, ক্রয় ক্ষমতা একটি এক এক দেশের এক এক রকম, সেটির সামষ্টিক পরিবেশের একটি উপাদান, যেটি অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের বিপণনকারীর পক্ষে জনগণের ক্রয় ক্ষমতা বা অর্থনৈতিক অবস্থা, ভোক্তাদের যে এবং দেশের যে সুদের হার, ব্যাংক হার, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন ইত্যাদি, তার নিয়ন্ত্রণে থাকে না। 3 নম্বর পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক শক্তি। সামষ্টিক পরিবেশে 3 নম্বর পয়েন্ট প্রাকৃতিক শক্তি বা প্রাকৃতিক ন্যাচারাল এনভায়রনমেন্ট। প্রাকৃতিক শক্তিটা খুব ইম্পর্টেন্ট, যার উপরে আমরা আসলে আমাদের বিপণনকারী প্রতিষ্ঠানগুলো পুরোটাই তার কাঁচামালের যোগান দিচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমরা এই পৃথিবীর কাছে সত্যিই অনেক ঋণী। আমরা পৃথিবীর অনেক ক্ষতি করে ফেলছি, আমরা অ্যামাজন বনকে ধ্বংস করে ফেলতেছি। আমরা বিশেষ করে আমরা ব্রাজিলের যে প্রেসিডেন্ট, ওনার যে সিদ্ধান্ত ফরেস্টকে ধ্বংস করে দিয়ে ডেয়ারি ফার্ম করা, এটা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত এর বিরোধিতা করছি। আশা করি সেই অ্যামাজন যদি বেঁচে থাকে, পৃথিবীও বেঁচে থাকবে। আমরা নিশ্চয়ই বিকল্প ভাবতে পারি। আমরা কেন ফরেস্টকে কেটে ডেয়ারি ফার্ম করবো? আমরা সেই ফরেস্টে কিছু লোক বেড়াতে যেতে পারে এবং সেই যে টাকা অর্জন আমার মনে হয় যে ট্যুরিজমের কাজে যদি ব্যবহার করা হয়, তাহলে যে অর্থ আয় হবে ব্রাজিলের, তা সেই ডেয়ারি ফার্ম থেকে অনেক কয়েকগুণ বেশি হতে পারে। নিশ্চয়ই সে নিয়ে আলোচনা করা যেতেই পারে এবং সেটা সম্ভব, অনেক প্রমাণিত এগুলি, ঠিক না? তো প্রাকৃতিক পরিবেশ, আমরা আমাদের বিপণনকারী প্রতিষ্ঠান প্রাকৃতিক পরিবেশে কতগুলো পয়েন্ট আমরা দেখি। সেটা হচ্ছে জলবায়ু, খনিজ সম্পদ, নদী, বনজ সম্পদ, প্রাকৃতিক পরিবেশ নিয়েই গঠিত। অর্থাৎ আমরা প্রকৃতির মধ্যে যা কিছু পাই সেটা, এমনকি আমরা প্রকৃতির কাছে যে আলো, সেই আলোকে দিয়ে আমরা সৌরবিদ্যুৎ এর অনেকখানি যোগান পেয়ে থাকি, যা আমরা সত্যি এই নিঃশেষ হওয়ার নয়। সেই সৃষ্টিকর্তা যদি পৃথিবীকে বাঁচিয়ে রাখে, নিশ্চয়ই অফুরান এই শক্তিটা। এবং আমি মনে করি যে আমাদের দেশে যে বিদ্যুৎ ব্যবস্থা, যে পার ইউনিটে যে এত টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, বিদ্যুৎ বিল যে এত বেড়ে গেল, আমরা নিশ্চয়ই বিকল্প ভাবা উচিত। এখন প্রতিটা বাড়ির মালিকের উচিত এখন সোলার প্যানেলে, সোলার সিস্টেমে চলে যাওয়া। বিশেষ করে পানির পাম্প এগুলি এখন, এবং ওই বাহ্যিক যে আলোক ব্যবস্থা এবং ইন্টারনাল, বাহ্যিক কেন, অভ্যন্তরীণ আলোক ব্যবস্থা, এটা আসলে বাড়ির ছাদে ইচ্ছে করলেই করা যায়। অর্থাৎ এর বিকল্প, সেই ক্ষেত্রে সরকারের যে উৎপাদন শক্তি, তা অন্য জায়গায়, বিদ্যুতের যে অতিরিক্ত উৎপাদন অন্য জায়গায় ব্যবহৃত হতে পারে। যাই হোক, এখন এই 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 প্রাকৃতিক সম্পদের যে বিষয়গুলি, সেগুলি যদি কোনোটারই কোনো কমতি দেখা যায়, তাহলে বাজারকারীকে সিদ্ধান্তকে বা বিপণনকারীর সিদ্ধান্তকে ভীষণভাবে প্রভাবিত করবে। যেমন ধরা যাক যে কোনো একটা প্রতিষ্ঠানে কাঁচামাল পাওয়া গেল না। ধরা যাক লিভার ব্রাদার্সের অন্যতম কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক যে সম্পদ, প্রকৃতির কাছ থেকে নেওয়া যে বীজগুলি আছে,
যার কাঁচামালই হচ্ছে বিভিন্ন গাছ ফল ফলাদির যে বীজ, তার থেকে যে তেল, সেই তেল দিয়েই সাবানটা তৈরি হয়। এটা হয়তো প্রাকৃতিক সম্পদ যদি কমে যায়, বনজ সম্পদ যদি কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে লিভার ব্রাদার্স এটা একটা এক্সাম্পল। তার উৎপন্নের যে কাঁচামালের যোগান ব্যাহত হওয়ার জন্য তার উৎপাদিত চূড়ান্ত পণ্যের উপর প্রভাবিত করবে, অর্থাৎ পণ্যের মূল্য বেড়ে যাবে, সে অন্য দেশ থেকে আনতে হবে অথবা বিকল্প ভাবতে হবে ইত্যাদি ইত্যাদি। তাই বাজারজাতকারীকে কাঁচামালের ঘাটতি, দূষণ, প্রাকৃতিক যে জলবায়ুর দূষণ, সরকারি যে হস্তক্ষেপ, বিশেষ করে যে প্রকৃতির যে প্রতিষ্ঠানের দ্বারা যা দূষিত হয়, এটা সরকারি হস্তক্ষেপ থাকবে, আইন থাকবে, সেটার এগুলি বিপণনকারীকে বিবেচনায় আনতে হবে। 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব সামষ্টিক পরিবেশের। যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, অর্থাৎ টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। এখন তো প্রযুক্তির সময়, ঠিক নয় কি? সারা পৃথিবীতে প্রতিটা প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। আমাদের দেশের কয়টা প্রতিষ্ঠান এত আধুনিক সেটা ভাববার সেটা সময় এসছে, ঠিক না? আমাদের যে উৎপাদনকারী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একেবারেই সেই মান্ধাত্য আমলের। অনেক ক্ষেত্রে আমরা যদি ধরেই নেই যে পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি একবার তোমরা কেউ দেখতে যাও, অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা অনেক আগের যে প্রতিষ্ঠানগুলো, সেখানে যে কাঁচামালগুলো সংগ্রহ থেকে সেই ফিনিশ প্রোডাক্টে যাওয়া পর্যন্ত তাদের যে ব্যবস্থাপনা অত্যন্ত নোংরা। অনেক সময় আমরা সেটি যদি সরাসরি টেলিভিশনে প্রচার করা হয়, তা অনেক ক্ষেত্রে আমাদের ক্রেতা ওই পণ্য পরে ভোগ নাও করতে পারে। এটা আমার একটা ব্যক্তিগত অভিমত। তা সুতরাং এই যে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে এই যে আমাদের বিভিন্ন ধরনের শিল্প, প্রযুক্তির ব্যবহার অনেক বাড়াতে হবে। সারা পৃথিবী এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ কে কার চেয়ে ভালো পণ্য উৎপাদন দিবে, কত কম দামে সবচেয়ে ভালো পণ্যটা ক্রেতার হাতে পৌঁছে দিবে, সেটা নিয়েই ব্যস্ত। অর্থাৎ প্রযুক্তির যদি ব্যবহার না থাকে, সেই পণ্যের একক মূল্য কমানোও অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের পণ্য কতখানি প্রতিযোগিতায় টিকে থাকবে, তা এখন সত্যি ভাবতে হবে সিরিয়াসলি, যে সময় আমাদের খুবই কম। তো এই প্রযুক্তিগত পরিবেশের যে বিষয়গুলি থাকে, নতুন নতুন প্রযুক্তি, নতুন পণ্য, নতুন বাজার, সেগুলি সৃষ্টি করে, ঠিক না? নতুন প্রযুক্তির কারণে নতুন বাজার সৃষ্টি হতে পারে। এগুলি দুটোই হতে পারে। থাকলে একটা সুযোগ, অপরচুনিটি, না থাকলে এটা হুমকি, অর্থাৎ সমস্যা, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বাধা হতে পারে। আমরা লক্ষ্য করছি দ্রুত প্রযুক্তির পরিবর্তন পরিবেশের এবং সেই বাজারকারীকেও অনেক বিপদে, অনেক খাপ খাওয়াতে অনেক সমস্যা হচ্ছে। নতুন বাজার, নতুন বাজারগুলো সৃষ্টি করা, সেখানে প্রযুক্তির সহায়তা খুবই দরকার, ঠিক না? যেমন ধরা যাক যে এখন ওয়াই যে মোবাইল কোম্পানিটি আছে, তারা এখন 4G নেটওয়ার্কে চলে যাচ্ছে। অর্থাৎ সারা বিশ্বে এখনও অনেক কোম্পানির, হুয়াওয়ে এখন 5Gতে চলে গেল, কিন্তু অনেক প্রতিষ্ঠান এখনও আমরা 3Gতেই আটকে আছে। আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান এখনও 4G অ্যাডাপ্ট করতে পারে না। আমরা জানি যে আমাদের 4G চালু আছে, কিন্তু অতটা ডেভেলপ নয়, সারা দেশব্যাপী নয়। সুতরাং এই যে প্রযুক্তির সাথে তার যে নতুন ক্রেতা এবং নতুন পণ্য তার হাতে দেওয়া, এটা যে একটা বিশাল মুনাফারও বিষয়, ঠিক না? আমরা যখন দেখি নতুন নিউ টেকনোলজির প্রতি কিছু ক্রেতা সবসময় উদ্গ্রীব থাকে। সুতরাং এই যে প্রযুক্তিগত পরিবেশের পরিবর্তন, এটা বাজারকারীকে, সিদ্ধান্তকে সিরিয়াসলি প্রভাবিত করে। এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এটা আমাদেরকে মানতেই হবে যে আমি যে দেশেই বিপণন কার্যক্রম চালাই না কেন, তার সাথে রাজনৈতিক যে আদর্শ, আমাকে সেই আদর্শের সাথে তাল মিলিয়ে চলতে হবে। একটা দেশের রাজনৈতিক মতাদর্শ থাকে, যেমন ধরা যাক এখন বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এখন বিরাজমান, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার, তার দলের যে আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের যে ভাবনা, তাদের যে ইস্তেহার, জনগণের প্রতি তাদের যে দায়িত্ববোধ,
তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান খাপ খাওয়াতে পারছে কিনা। যদি পারে তাহলে তারা দ্রুত সফলতা লাভ করবে। এই অর্থাৎ প্রতিটা দেশেই যারা ক্ষমতায় যায় তারা তাদের রাজনৈতিক আদর্শকে বাস্তবায়নের জন্য তারা অনেক প্রচেষ্টা চালায়। সে কারণে বিপণনকারী প্রতিষ্ঠানকেও সেই সাথে তাদের সাথে অ্যাডজাস্ট হওয়া দরকার পড়ে, অর্থাৎ খাপ খাওয়ানোর প্রয়োজন পড়ে। যেমন সরকার যদি বাজারজাতকরণের সাথে সম্পর্কিত আইন কঠোরভাবে কার্যকর করে তাহলে অনেক সময় বাজারজাতকারী অনেক সমস্যায় পড়তে পারে। যেমন ধরা যাক, আমাদের দেশে যে পণ্যটি আমাদের সংস্কৃতিতে, আমাদের দেশের আইনে যায় না, সেই ধরনের পণ্য এখানে বিপণন করা ঠিক না। সেখানে আইনের ব্যাপার আছে, রাজনৈতিক আদর্শের কারণে। আমি যদিও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাজারজাতকারীকে রাজনৈতিক যে পরিবেশ, যে বিষয়টা, সেখানকার সেই দলের যে আদর্শ, নীতি নির্ধারণ, সরকারের মনোভাব, সরকারের সে নীতির সাথে রাজনৈতিক দলের নীতির ঐক্যের কারণে বাজারজাতকারীকে সেই ঐক্যের সাথে খাপ খাওয়াতে হয়, ঠিক না? সেটা দুটোই হতে পারে, কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য সুযোগ, কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য হুমকি। শেষের পয়েন্টটি আলোচনা করব এই সামষ্টিক পরিবেশে, সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, সাংস্কৃতিক পরিবেশ বা সাংস্কৃতিক শক্তি, এক এক দেশের সংস্কৃতি এক এক রকম, ঠিক না? আমাদের সংস্কৃতির সাথে পশ্চিমা দেশের সংস্কৃতি মিলবে না। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা, বাবা মা ভাই বোনের সাথে যে আত্মীয় স্বজনের সাথে যে আচরণ, ঠিক পশ্চিমা দেশের সেই শিশুর বড় হয়ে ওঠার তাদের যে আচরণ আমাদের সাথে মিলবে না, তেমনটা মধ্যপ্রাচ্য। সুতরাং এই সমাজের এই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশের এই বিষয়গুলো আমার বিবেচনায় রাখতে হবে। সমাজের বিশ্বাস, সমাজের মূল্যবোধ, জীবনধারণ পদ্ধতি এবং আচরণ, রীতিনীতি ইত্যাদি একটি দেশের সংস্কৃতির সাথে খুবই সংশ্লিষ্ট এবং ভীষণভাবে বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। যেমন বাংলাদেশের ধর্মবিশ্বাসের কারণে প্রকাশ্যে যে নিষিদ্ধ পণ্যগুলি, বিশেষ করে মদ, এটি বাজারজাতকরণ করা যাবে না, অর্থাৎ আমাদের সংস্কৃতিতে এটি যায় না, নিষিদ্ধ টোটালি। আমরা আমাদের ধর্মে এটা ভীষণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু কোনো কোনো সংস্কৃতিতে এই ব্যাপারে কোনো বাধা নেই। মানুষের কোন সাংস্কৃতিক মূল্যবোধ প্রাথমিক ও কতগুলি মাধ্যমিক তা বিবেচনা করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ এই যে মানুষের সাংস্কৃতিক মূল্যবোধটা কে বিবেচনা করতে হবে, অর্থাৎ কোনটা তার জন্য প্রথমেই বিবেচনায় আনতে হবে, সেই সংস্কৃতির জনগণের জন্য, সেই সংস্কৃতির সাথে অ্যাডজাস্ট হয়, সেই সংস্কৃতির সাথে খাপ খায় এমন পণ্যই বাজারজাতকারীরা বিপণনের প্রচেষ্টা চালাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অনলাইনের এই ক্লাসগুলো ফলো করছো। আমরা আশা করব যে তোমাদের এই আমাদের যে পাঠদান কার্যক্রম সেটা তোমরা ইউটিউব থেকে দেখে নেবে এবং চেষ্টা করবে এটা ফলো করার জন্য। এবং সেই ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক না? আমরা এখন যোগাযোগের জন্য আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা প্রশ্ন রাখতে পারো। আমরা নিশ্চয়ই সেই প্রশ্ন নিয়ে আমরা ইচ্ছা করলে অনলাইনে আর একটা ক্লাস অবশ্যই আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা, সামষ্টিক পরিবেশের শক্তিগুলো বাজারজাতকরণ কার্যক্রমের, অর্থাৎ নিয়ন্ত্রণ বহির্ভূত। তাই এইসব শক্তিকে যথাযথ বিবেচনা করে একজন বিপণনকারী তার সমস্ত বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করবে, এটাই আশা করা হয়। ধন্যবাদ।